রায়হান, তুমি এতটা নির্দয় কবে থেকে হলে? ছেলেটা তোমার পায়ে ধরে কাঁদছে, তাতে একটুও খারাপ লাগছে না তোমার? তুমি না ওর এক ফোঁটা চোখের পানি কখনো সহ্য করতে পারতে না? তাহলে আজ কিভাবে সইছো? এবার তো ওকে ক্ষমা করে দাও। স্ত্রীর কথা শুনে রায়হান সাহেব রাগ মিশ্রিত কণ্ঠে বললেন, হ্যাঁ, সইতে পারতাম না ওর চোখের পানি, কিন্তু আজ সইতে হচ্ছে। অনিহার সাথে যা করেছে তা তো এই চোখের জল কিছুই নয়। আর রইল ক্ষমা করার কথা, আমি ওকে ক্ষমা করার কে? যার সাথে এতদিন ধরে অন্যায় করে আসছে তার কাছে ক্ষমা চাইতে বলো, ওকে নিহার কাছে ক্ষমা চাইতে বলো। নিহা যদি ক্ষমা করে তাহলে ঠিক আছে, তবে হ্যাঁ, নিহা ক্ষমা করে দেওয়ার পরেও আমার একটা শর্ত আছে। যদি আমার শর্তটা মানতে পারে তাহলে আমি ডিভোর্সের কথাটা ভুলে যাব, অন্যথায় নয়। জয় যেন মেঘলা আকাশে হঠাৎ এক পশলা রোদের দেখা পেল। এক মুহূর্তের জন্য যেন নিহাকে আগলে রাখার একটা আশা পেল, যেই আশাটা সে কিছুতেই হতাশায় পরিণত করতে চায় না। জয় খুশি হয়ে বাবার পা ছেড়ে উভয় হাতে চোখের জল মুছে দ্রুত উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ওকে ড্যাড, আমি তাই করব। তুমি চাইলে আমি নিহার পায়ে পর্যন্ত ধরবো, আর তুমি যেই শর্ত দেবে আমি মেনে নেব। তুমি যা যা করতে বলবে আমি সব করব, সব। তারপরও আমি কোনো কিছুর বিনিময়ে নিহাকে হারাতে পারবো না। আমি এক্ষুনি নিহার কাছে ক্ষমা চাইবো। বলে জয় নিহার দিকে তাকালো। নিহা ওর দিকেই তাকিয়ে আছে। জয় যেই না নিহার দিকে এক পা এগোলো, অমনি নিহা হাত উঠিয়ে হাতের ইশারায় জয়কে থামতে বলল। ওখানেই দাঁড়ান। নিহা শান্ত কণ্ঠে বলা একটা কথায় জয়ের মাথায় যেন এবার আকাশ ভেঙে পড়ল। মুহূর্তে যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মানে কি নিহা ওকে এখন দূরে ঠেলে দেবে? তাহলে কি নিহা এখনও ওকে ক্ষমা করতে পারেনি? জয় যেন বুকের বাঁ পাশটায় চিনচিন ব্যথা অনুভূত হলো। নিহা যদি এখন বলে ওকে সে ক্ষমা করতে পারবে না, তাহলে তো সব শেষ। বেঁচে থেকেও মরে যাবে সে। জয় কাঁপা কাঁপা কণ্ঠে বলল, নিহা, আমি যদি ক্ষমা চাওয়ার জন্য হয় তাহলে ওখানেই দাঁড়িয়ে থাকুন, আমার কাছে আসার দরকার নেই। নাটক সিনেমার হিরোদের মতো এখন আপনি শুরু করে দিয়েন না আবার। নেহা, আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে, না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে মাফ করে দাও, এসব বলবেন তো? তাহলে আমার কাছে আসার দরকার নেই। এটা কোনো নাটক সিনেমা নয় যে আপনি অপরাধ করে বাবার কথায় আমার কাছে এসে ক্ষমা চাইবেন, আর আমিও নাটক সিনেমার নায়িকাদের মতো বলবো, না আমি আপনাকে ক্ষমা করতে পারবো না। আপনি আমার সাথে যা করেছেন এসবের পরে আমার আপনাকে ক্ষমা করা সম্ভব না। আমি কিছুতেই আপনাকে ক্ষমা করতে পারবো না। এসব নাটক সিনেমাতেই হয়, বাস্তবে নয়। আর এটা কোনো নাটক সিনেমা নয়, এটা বাস্তবতা। এখানে সব হয়, কিন্তু নাটক নয়। মানছি আপনি ভুল করেছেন, আর সেই সূত্রে আমার উচিত আপনার ওপর রাগ করা। কিন্তু আপনি কি কখনো শুনেছেন কোনো স্ত্রী তার স্বামীর ওপর রাগ করে থাকতে পেরেছে? আমিও পারিনি। আপনি যেই মুহূর্তে বলেছেন আপনি আমাকে ভালোবাসেন, আমি সেই মুহূর্তে আপনার করা সব ভুল ভুলে গিয়েছি। কারণ একটা মেয়ের জন্য স্বামীর ভালোবাসার চেয়ে বড় আর কিছু হতেই পারে না। আর যেখানে আপনার কোনো ভুলই আমার মনে নেই, সেখানে ক্ষমা শব্দটা আসছে কোথা থেকে? হ্যাঁ, নিহার কথা শুনে সবাই যেন এক প্রকার মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ওর দিকেই। এমন করে কখনো কোনো মেয়ে বলেছে কিনা রায়হান সাহেব কিংবা শায়লা বেগম কারো কাছেই জানা নেই। নিহা এত সুন্দর করে কথাগুলো বলেছে যে সবাই মুগ্ধ না হয়ে পারল না। জয় তো খুশিতে কি বলবে সেটাই খুঁজে পাচ্ছে না। দৌড়ে গিয়ে নিহার সামনে দাঁড়ালো। তারপর দু হাতে নিহার মুখটা ধরে নিহার মুখের দিকে তাকিয়ে উৎফুল্ল কণ্ঠে বলল, থ্যাঙ্কস নিহা, থ্যাংক ইউ সো মাচ। তখনই রায়হান সাহেব বলে উঠলেন। আমার শর্তের কথা মনে আছে তো? নিহাকে ছেড়ে দিয়ে জয় হাসি মুখে বাবার দিকে তাকালো। বলল, বলো ড্যাড, তোমার সব শর্ত আমি মানবো। বলো কি শর্ত? আমার কাছে প্রমিস করতে হবে যে তুই আর কখনো নিহাকে কোনো রকম কষ্ট দিবি না, আর ওর গায়ে কখনো একটা ফুলের টোকাও দিবি না, সবসময় ওকে ভালোবাসবি। আর যদি আমার এসব শর্ত মানতে পারিস তাহলে তুই নিহাকে পাবি, অন্যথায় আমার সিদ্ধান্ত অটুট থাকবে। আর আমি কি সিদ্ধান্ত নিয়েছি নিশ্চয় মনে আছে। আমার কি মাথা খারাপ যে আবারও সেম ভুল করতে যাব? একবার কষ্ট দিয়েছি বলে এখনও রুমে যেতে পারিনি। আরেকবার কষ্ট দিলে যে ঘরেও জায়গা হবে না সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। জয়, আমি কিন্তু সিরিয়াস। না ড্যাড, আর কখনো নিহাকে কষ্ট দিব না। কারণ ওর কষ্ট যে আমার কষ্ট। এখন ওকে কষ্ট দিলে তার চেয়ে দ্বিগুণ কষ্ট আমার নিজের হয়। আর ইউ নো হোয়াট, মনীষীরা বলে গেছেন, তাকে কখনো কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার চেয়ে দ্বিগুণ কষ্ট তোমার নিজের হয়।
নিহাকে কষ্ট দেওয়ার ভুলটা দ্বিতীয়বার করা তো দূরে, ভাববও না। আর রইল গায়ে হাত তোলার কথা, সেই দিনটা হয়তো আর কখনো আসবে না। ওকে ফাইন, কথাগুলো যেন মনে থাকে। এখন নিহাকে নিয়ে রুমে যা। এখন থেকে ওকে টেক কেয়ার করার দায়িত্ব কিন্তু তোর। সে তো অবশ্যই। হসপিটালে থাকতে কি টেক কেয়ার করিনি? আমি থাকতে নিহার জন্য অন্য কেউ প্রয়োজন হবে না। আমরা কি বানের জলে ভেসে এসেছে? শুধু তুই কেয়ার করেই একা সব ক্রেডিট নিয়ে নিবে? আমাদেরকে নিতে দিবি না? মায়ের সাথে তাল মিলিয়ে জেসিও বলে উঠল, হ্যাঁ মম, আমি সেটাই বলতে চাইছিলাম। আমরা কি কিছুই করব না? আমাদেরকে তো একটু সুযোগ দিয়ে। যা হাট, তোকে কেন সুযোগ দেব? আমার বইয়ের জন্য আমি একাই যথেষ্ট। ওদের ভাই বোনের কথা শুনে নিহা মিটমিট করে হাসতে লাগলো। নিহা আজ খুব খুশি। আজ তার সংসারটা সুখে পরিপূর্ণ। যে দিনটার জন্য এতদিন ধরে সে সব কষ্ট মুখ বুজে সহ্য করেছে, অবশেষে আজ সেই দিনটা ওর কাছে ধরা দিল। রাতের খাবার শেষ করে জয় রুমে এসেছে বেশ কিছুক্ষণ হয়ে গেছে, কিন্তু নিহা এখনও রুমে আসেনি। তবে কাজের জন্য নয়, কারণ জয় আর রায়হান সাহেবের করা আদেশ নিহা যেন কিচেনে না যায়। নিহা মূলত শায়লা বেগমের সাথে কোনো একটা বিষয়ে কথা বলছে। আসলে শায়লা বেগমই খাবার টেবিলে নিহাকে খাবার খেয়ে ওনার রুমে যেতে বলেছেন। কি একটা জরুরি কথা আছে নাকি, তাই জয় আগেই রুমে চলে এসেছে। জয় শুয়ে শুয়ে মোবাইল টিপছিল। তখনই নিহা রুমে এসে ঢুকলো। নিহাকে আসতে থেকে জয় মোবাইলটা সেন্টার টেবিলের ওপর রেখে দিয়ে নিহার দিকে তাকালো। নিহা এক পলক জয়ের দিকে তাকিয়ে দরজা লাগিয়ে দিয়ে সোজা বিছানায় এসে পা ঝুলিয়ে বসলো। জয় এবার এক পাশ হয়ে শুয়ে বালিশে হাত ঠেকিয়ে হাতের ওপর মাথা রেখে হাসি হাসি মুখ করে নিহার দিকে ফিরল। জয়কে এভাবে শুতে দেখে নিহা এবার মুচকি এসে বিছানায় পা তুলে জয়ের দিকে ফিরে বসলো। স্যার কি কিছু বলবেন? মম কেন ডেকেছিল? তেমন কিছু না, এই পেন্ডেন্টটা দেওয়ার জন্যই ডেকেছিলেন। এইটা নাকি এই বাড়ির বউদের বরণ করার সময় দেয়া হয়। মাকে নাকি ওনার শাশুড়ি মা এটা বিয়ের দিন পরিয়ে দিয়েছিল, কিন্তু আমাকে তো তখন দিতে পারেননি, তাই আজ দিয়েছেন। গলায় চেনের সাথে ঝুলে থাকা পদকটি ধরে কথাগুলো বলল নিহা। জয় আরেকটু নড়ে চড়ে শুয়ে বলল, ব্যাস এইটুকুই? আর কিচ্ছুর জন্য ডাকিনি? শুধু এটা দেওয়ার জন্যই ডেকেছে? না মানে আসলে এতদিনকার করা ভুলগুলোর জন্য ক্ষমাও চাইছিলেন। তাই বলো? মম যখন তোমাকে তার রুমে ডাকলো তখনই আমি বুঝে গিয়েছিলাম এমন কিছুই হবে। নিহা কিছু বলল না। জয় এবার একটু নড়ে চড়ে মাথার নিচে দুই হাত রেখে সোজা হয়ে শুলো। তারপর কিছু একটা ভেবে ইতস্তত গলায় বলল, আচ্ছা নিয়া, একটা কথা বলবো? বলুন না। আচ্ছা, তুমি আমাকে সত্যি ক্ষমা করেছো তো? ক্ষমা না করলে কি করবেন? কি আর করবো, জঙ্গলে বনবাস চলে যাব। পারবেন আমাকে ছেড়ে যেতে? আগে হলে হয়তো পারতাম, বাট এখন সম্ভব না। তাই বুঝি? হুম। তারপর দুজনের মাঝে পিনপত নীরবতা বিরাজ করলো কিছু সময়। নীরবতার সূত্র ছেড়ে জয় বলল, নিহা সত্যি করে বলো না, আমাকে সত্যি ক্ষমা করেছো তো? এখন কি প্রমাণও দিতে হবে? না, জাস্ট একটু ভালোবাসা দিলেই হবে। নিহা মুচকি হাসলো, হেসে বলল, আপনি পারেনও বটে। আজ সবাই অনেকদিন পর একসাথে ডাইনিংয়ে বসেছে সকালে নাস্তা করবে বলে। নিহা আর জয় পাশাপাশি বসেছে। জয় খাচ্ছে আর আর চোখে বারবার নিহার দিকে তাকাচ্ছে। এই মেয়েটাকে নিয়ে সে আর পারে না। সবসময় ছোট বাচ্চাদের মতন অল্প করে খাবার নেবে আর সবার আগেই খেয়ে উঠে যাবে। এত অল্প করে খাবার নেবে যেন খাবারের প্রতিযোগিতা দিয়েছে, আর সেখানে ওকে ফার্স্ট হতেই হবে। নিহার প্লেটের দিকে একবার তাকিয়ে জয় নিহার দিকে তাকালো, কিন্তু নিহার সেদিকে কোনো খেয়াল নেই। সে তো নিচের দিকে তাকিয়ে খেতে ব্যস্ত। নিহার এই একটা অভ্যাস, খাবার টেবিলে বসলে ভুলেও অন্যদিকে তাকাবে না, এমনভাবে মাথা নিচু করে খাবে যেন এদিক ওদিক তাকালে ওকে কেউ শাস্তি দেবে। জয় যখন দেখলো নিহার খাওয়া শেষ, এক্ষুনি উঠে যাবে, তখনই জয় খাবার খেতে খেতে বলে উঠল, নিহা, তুমি তো তেমন কিছুই খেলে না, এইটুকু খাবার খেয়েই উঠে যাবে তুমি? অ্যাটলিস্ট আর একটা রুটি তো নাও। না, আর নিব না, আমার খাওয়া শেষ। এইটুকু খাবার খেয়েই খাওয়া শেষ? এই নাও, অ্যাটলিস্ট এইটা খাও। বলে জয় নিহার প্লেটে আরো একটা রুটি তুলে দিল, সাথে ভাজিও। নিহার সাথে সাথে মুখটা ছোট করে বলে উঠল, প্লিজ আর না, আমি খেয়েছি তো, আর খাবো না প্লিজ। কোনো কথা নয়, চুপচাপ এটা খেয়ে তারপর উঠবে। নিহা আবারও কিছু বলতে যাবে, তার আগে জয় চোখ লাল করা দেখে নিহার সাথে সাথে নিচের দিকে তাকিয়ে খেতে লাগলো। এটা দেখে জয় মুচকি হাসলো। তখনই রায়হান সাহেব বলে উঠলেন, জয়, তুই কি আজ অফিসে যাবি? না মানে তুই যদি না যাস তাহলে আমি চলে যেতাম আর কি। আজ একটা মিটিং আছে, তুই না গেলে আমার এক্ষুনি বের হতে হবে, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। জয় নিহার দিকে একবার তাকিয়ে বাবার দিকে তাকালো, তারপর ইতস্তত গলায় বলল,
ড্যাড, বলছিলাম কি, নিহা তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি, আর আমি ওকে এভাবে রেখে কিভাবে অফিসে যাব? না মানে, যদি ওর কিছু প্রয়োজন হয় তাই বলছিলাম আর কি। না না না, আমার কিছু লাগবে না, আমি তখন সুস্থ। আপনি বরং অফিসে চলে যান, আমি নিজে নিজে করে নিতে পারবো সব। আমার জন্য আপনারা কেউ এতদিন ঠিকঠাক মতো অফিসে যেতে পারেননি। অফিসে কত কাজ জমা হয়ে আছে, বাবা কিভাবে একা একা পুরোটা হ্যান্ডেল করবেন? আপনি বরং বাবার সাথে অফিসে চলে যান। না মা, থাক, জয় ঠিকই বলেছে, আমারই ভুল হয়েছে ওকে জিজ্ঞাসা করাটা। সত্যি তো, তুই তো এখনও পুরোপুরি সুস্থ হোসনি, এখন ওকে তোর পাশে প্রয়োজন। তুই টেনশন করিস না, আমি সবটা হ্যান্ডেল করে নেব। টেক কেয়ার, ওকে। বলে রায়হান সাহেব বেরিয়ে গেলেন। নিহা আর কিছুই বলার সুযোগও পেল না। নিহা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বা জয়ের দিকে তাকালো। আপনাকে কে বলেছে আমি অসুস্থ? আমি তো পুরোপুরি সুস্থ। আপনি অফিসে চলে গেলেও পারতেন। আমি তো এতটা অসুস্থ নই যে নিজের কাজ নিজে করতে পারবো না। আর তাছাড়া মা আর জেসি তো আছেই। আরে ভাবি, বুঝছো না কেন? ভাইয়া তোমার অসুস্থতার অজুহাত দেখিয়ে তোমার সাথে সময় কাটাতে চাইছে। অসুস্থতা তো একটা বাহানা মাত্র, তাই না রে ভাইয়া? মায়ের সামনে জেসির এমন পিঞ্চ মারা কথা শুনে জয় লজ্জায় পড়ে গেল। মমের সামনে কি সব বলছে জেসি? মম কি ভাববে? জেসি, কি সব বলছিস? মম আছে পাশে, দেখছিস না নাকি? শায়লা বেগম হয়তো ছেলের লজ্জা পাওয়াটা বুঝতে পারেন, তাই তো উনি মুচকি হেসে জয়, আমি রুমে যাচ্ছি, তোরা কথা বল। বলে শায়লা বেগম উঠে চলে গেলেন। মা চলে যাওয়াতে জয় এবার লম্বা একটা দম ছাড়ল। তারপর জেসির দিকে তাকিয়ে শাসিয়ে বলল, এই ফাজিল, মমের সামনে কি সব বলছিলি? হ্যাঁ, মম কি মনে করবে? কি আর মনে করবে? মনে করবে তার ছেলে এখন বউ পাগল সোনা মিয়া হয়ে গেছে। অনেক বাখনা হয়ে গেছিস না? সে তো একটু হয়েছেই। মায়ের খাবি কিন্তু। বলে জয় যেই না জেসিকে মারার অভিনয় করে উঠতে চাইল, অমনি নিহা জয়কে টেনে বসিয়ে দিল। আপনি ছোট বাচ্চাদের মতো এসব কি করছেন বলুন তো? আমি কোথায় কি করলাম? ওই তো করছে সব। হ্যাঁ হয়েছে, আমি আপনাকে ভালো করেই চিনি। যা বাবা, যার জন্য চুরি করলাম সেও বলে চোর। আপনাকে কি আমি বলেছি চুরি করতে? দেখলি, ভাবিও কিন্তু আমার পক্ষে। আচ্ছা, 1 মিনিট, তোদের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে? তাহলে ভাবি এখনো তোকে আপনি করে বলছে কেন? তুই ভাবিকে বলিসনি তুমি করে বলতে, যেভাবে নায়ক নায়িকাকে বলে? জয় নিহার দিকে তাকিয়েছিল। জেসির কথা শুনে এক পলক জেসির দিকে তাকিয়ে আবারও নিহার দিকে তাকালো। তারপর বলল, না, বলিনি, কারণ আমি নিজেই চাই না নিহা আমাকে তুমি করে বলুক। এ কি কেন? কারণ নিহার আপনি করে বলাটাই আমার শুনতে ভালো লাগে। আসলে সবসময় তুমি করে বললেই যে ভালোবাসা বেশি থাকে তা কিন্তু নয়। নিহা যখন আমাকে বলে আপনি শুনুন, শুনছেন, শুনুন না, আপনি শুনছেন, তখন আমার কত ভালো লাগে আর কত মিষ্টি লাগে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। তাই আমি ওকে কখনো বলিনি তুমি করে বলতে। আমি চাই নিহা আমাকে বরাবরের মতো আপনি করেই বলুক। ওর আপনি করে বলাটাই আমার কাছে অনেক বেশি আবেদনময় লাগে। জয় কথাগুলো এতটাই আবেগ দিয়ে বলছিল যে নিহা মুগ্ধ হয়ে অপলকভাবে ওর দিকে তাকিয়ে আছে। জেসি বুঝতে পারলো ভাই তার আবেগপ্রবণ হয়ে গেছে, তাই মুচকি এসে গলা কেটে দিয়ে বলে উঠল সে, ভাইয়া, এটা কিন্তু বেডরুম নয়। তোদের সাথে থার্ড পার্সন হিসাবে আমিও কিন্তু আছি। আবেগে একটু কমা। জয় এত সময় অন্যমনস্ক হয়ে কথাগুলো বলছিল। হঠাৎ জেসির কথায় ধ্যান ভাঙলো। একটু আগে বলা কথাগুলো মনে পড়তেই জয়ের একটু লজ্জা অনুভূত হলো, কিন্তু মুখে প্রকাশ করলো না সেটা, বরং মুখে স্বাভাবিক ভাব বজায় রেখেই বলল, তুই আছিস তো কি হয়েছে? তাই বলে আমি কি আমার ফিলিংসটাও প্রকাশ করতে পারবো না? হ্যাঁ। মাঝখানে কেটে গিয়েছে আরও মাসখানেক সময়। নিহাও এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। জয় আর নিহার দিনগুলো ভালোই কাটছে। বিশেষ করে নিহার দিনগুলো খুব আনন্দেই কাটছে। আর কাটবে নাই বা কেন? এখন যে ওর মতো সুখী আর কেউ নেই। হ্যাঁ, নিহা এখন সুখী। ওর মতো সুখী হয়তো আর কেউ নেই, কারণ এখন এই বাড়ির সবাই ওকে অনেক ভালোবাসে। জয় থেকে শুরু করে শায়লা বেগম, জেসি সবাই ওকে ভালোবাসে। শায়লা বেগম নিহাকে নিজের মায়ের মতন করে ভালোবাসে এখন। আর জেসি নিজের বোনের মতন সবসময় নিহার সাথে থাকবে। বাকি রইল জয়ের কথা। জয় যেন নিহা ছাড়া এখন কিছুই বোঝে না। যতটুকু সময় অফিসে থাকবে থাকবে, তারপর বাকিটা সময় সে নিহার সাথেই কাটাবে। নিহাকে যেন এখন সে চোখে হারায়। নিহার একটু কষ্ট যেন জয়ের পুরো পৃথিবীটা থামিয়ে দেয়। নিহার যাতে কোনো কাজ করতে না হয় তার জন্য বাবাকে বলে আরও একজন ফিমেল সার্ভেন্ট রেখেছে সে।
বলতে গেলে নিহার কোনো কষ্টই এখন সহ্য করতে পারে না সে। নিহার যেন কোনো কিছুতে অসুবিধা না হয় সেই দিকে জয় সবসময় তৎপর। নিহাকে যেন এক মুহূর্তের জন্য একা ছাড়তে চায় না। এমনকি অফিসে গেলে সেখান থেকেও কমপক্ষে দিনে 10 থেকে 15 বার কল করে নিহার খোঁজ দেবে। জয়ের পুরো পৃথিবীটাই এখন নিহা। ওকে ছাড়া যেন সে বাঁচতেই পারবে না। নিহার একটা শব্দ যেন জয়ের সমস্ত ইন্দ্রিয়কে থামিয়ে দিতে যথেষ্ট। এক কথায় নিহাকে এখন পাগলের মতন ভালোবাসে জয়। হ্যাঁ, জয় নিহাকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। আর এতটাই ভালোবাসে যে নিহার জন্য সে সবকিছু করতে পারে। প্রতিদিনের মতন আজও সবাই একসাথে রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে গেছে। নিহাও খাওয়া শেষ করে রুমে চলে এসেছে। কিন্তু এত সময় হয়ে যাওয়ার পরও জয় এখনও রুমে আসছে না দেখে নিহা এবার বসা থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। তারপর ব্যালকনির গ্রিল ধরে একদৃষ্টিতে আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে রইল। আজ অনেক তারা উঠেছে আকাশে। রোজকার চেয়ে আজ একটু বেশি সুন্দর লাগছে আকাশটা। আগে তেমন ব্যালকনিতে না আসলেও এখন মাঝে মাঝে ব্যালকনিতে আসে সে। অর্থাৎ জয় যেদিন বাবার সাথে বিজনেস রিলেটিভ ডিসকাস করে আর রুমে আসতে দেরি করে, সেদিনই নিহা ব্যালকনিতে এসে দাঁড়ায়। তবে রাতে তেমন ব্যালকনিতে আসার যে সুযোগ পায় তাও কিন্তু নয়। কারণ রাতে যতই কাজ থাকুক জয় চায় নিহার সাথে সময় কাটাতে। আর নিহাও সেটা বুঝতে পারে, যার কারণে সেও তেমন ব্যালকনিতে যায় না। জয়ের সাথে বসে বসে গল্প করে। কিছু সময় পর জয় রুমে আসলো। যখন দেখলো রুমে নিহা নেই, জয়ের বুঝতে দেরি হলো না নিহা ব্যালকনিতে আছে। তাই সে বেলকনির দিকে এগিয়ে গেল। নিহা তখনও বেলকনির গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। জয় মুচকি এসে নিহার কাছে গিয়ে নিহাকে পেছন থেকে জড়িয়ে ধরল। তারপর নিহার কাঁধে থুতনি রেখে মোহময়ী গলায় বলল, ম্যাডাম কি তারা গুনছিল? জয় জড়িয়ে ধরাতে নিহা কোনো রকম ব্যাঘাত ঘটালো না, কোনো রকম নড়চড়াও করলো না, বরং জয়ের সাথে ল্যাপটানো অবস্থায় বলল, আপনি তো রুমে আসেননি, একা একা বোর লাগছিল, তাই বেলকনিতে এসে তারা দেখছিলাম। তাই? হুম। অ্যাকচুয়ালি ড্যাডের সাথে অফিসের কিছু বিষয় নিয়ে ডিসকাস করছিলাম, তাই আসতে একটু লেট হয়েছে। জানি আমি। এরপর দুজনের মাঝে পিনপত নীরবতা বিরাজ করলো কিছু সময়। তবে নীরবতার মাঝেও জয় নেহাকে ছাড়েনি। আগে যেভাবে ছিল ঠিক সেভাবে জড়িয়ে ধরে আছে। কয়েক সেকেন্ড নীরবতার পর হঠাৎই নেহা বলে উঠল, শুনুন না, আপনাকে একটা কথা বলার ছিল। জয় আরেকটু আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে বলল, বলুন ম্যাডাম, আপনার সব কথা শুনতে সদা প্রস্তুত আমি। জয়ের অনুমতি পেয়েও নিহার কেন যেন মুখ দিয়ে কথা বের হচ্ছে না। গলায় এসে বারবার কথা সব আটকে যাচ্ছে। তবুও মনে জোর নিয়ে ইতস্তত গলায় বলল, না মানে আসলে বলছিলাম যে। জয় নিহার ইতস্তত ভাবটা বুঝতে পেরে নিহাকে এবার নিজের দিকে ঘোরালো। নিহা কেন যেন জয়ের চোখে চোখ রাখার সাহস পেল না, তাই মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে রইল। জয় এবার কিছু একটা ভেবে নিহার উভয় বাহুতে হাত রেখে নরম গলায় বলল, নেহা, এত আমতা আমতা করছো কেন বলো তো? কি বলবে নির্ভয়ে বলো, তবে তার আগে তুমি আমার চোখের দিকে তাকাও। কি হলো, তাকাও আমার দিকে। নিহা এবার জয়ের কথা মতো জয়ের চোখে চোখ রাখলো। এবার বলো কি বলতে চাও। বলছিলাম যে। আবার? নিহা কয়েক সেকেন্ড জয়ের চোখের দিকে তাকিয়ে থেকে হুট করে জয়কে শক্ত করে জড়িয়ে ধরল। নিহার এহেন কাজে জয় তো রীতিমতো অবাকে চরম পর্যায়ে পৌঁছে গেছে। নিহাকে না ওকে নিচ থেকে জড়িয়ে ধরেছে। জয় যেন বিশ্বাসই হচ্ছে না এটা, যে নিহা ওকে জড়িয়ে ধরেছে। জয় তো ইতিমধ্যেই খুশিতে সপ্তম আকাশে পাড়ি জমিয়েছে। তবে নিহা কিছু একটা বলতে চেয়েছিল। কথাটা মনে পড়তে জয় নিজের খুশি ভাবটা দমিয়ে রেখে নিহার পিঠে হাত রাখলো। তারপর আদুরে গলায় বলল, নেহা, তুমি ঠিক আছো? নিহা জয়ের বুকে মুখটা লুকিয়ে রেখেই লাজুক কণ্ঠে জবাব দিল, তো কথাটা বলার জন্যই কি ম্যাডাম আমার বুকে মুখ লুকিয়েছে? নিহা লাজুক হেসে জয়কে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরল। তবে মুখে কিছুই বলল না। তা ম্যাডাম, কথাটা কি এখন বলা যাবে? তাহলে বলুন শুনি। আজ রাতটা কি ভালোবাসাময় হলে কোনো ক্ষতি হবে না? মানে আমাকে যদি আপনার অংশ বানিয়ে নেন তাহলে কি খুব বড় অন্যায় হবে? জয়ের বুঝতে দেরি হলো না নিহা কি বলতে চাইছে। জয় হাসলো। তার মানে নিহা আজ ওর ভালোবাসায় নিজেকে রাঙাতে চাইছে। জয় এতদিন যে সময়টার অপেক্ষা করছিল, তাহলে আজ সেই সময়টা এসেই গেছে। হ্যাঁ, জয় আশাই ছিল এই সময়টার। চেয়েছিল নিহা নিজ থেকে ওকে কাছে টেনে নিক, আর নিজের মুখে বলুক যে সে জয়ের কাছ থেকে ভালোবাসা চায়। সেই ভালোবাসা, যেই ভালোবাসা তো প্রতিটি মেয়ে চায়। জয় হেসে নিহাকে বুকের সাথে জড়িয়ে নিল। তারপর নিহার মাথায় ভালোবাসার পরশ রেখে দিয়ে আদুরে গলায় বলল, ম্যাডাম কি আমার কাছ থেকে স্পেশাল ভালোবাসা পেতে চাইছে?
নিয়া আবারও লজ্জাবতী লতার মতন জয়ের বুকে নুয়ে গিয়ে জবাব দিল। হুম। তো ম্যাডামের এতদিন পর কেন মনে হলো যে আমার ভালোবাসা লাগবে ওনার? আমি তো মনে করেছিলাম এই জন্মে আর আপনার ভালোবাসা পাওয়া হবে না আবার। তার মানে এতদিন পর আমার কপাল খুলেছে। হুম। আমার কি দোষ বলুন? আপনি তো নিচে থেকে কাছে টেনে নেননি। বাহ, এখন আমার দোষ? সেদিন আমাকে কে বলেছিল যে মন সায় দিচ্ছে না? এখন আমার দোষ হয়ে গেল? সেদিন না হয় বলেছিলাম, তারপর আপনি কি আর একবারও বলেছিলেন যে আমাকে নিজের করে নিতে চান? আপনি জানেন না মেয়েরা এসব বিষয়ে একটু বেশি লাজুক হয়। বললে কি আমি ফিরিয়ে দিতাম? জানি আমি, কিন্তু আসলে কি বলো তো, আমি নিজেই চাইনি তোমার মতের বিরুদ্ধে কিছু হোক। আমি চেয়েছিলাম তুমি নিজ থেকে আমায় কাছে টেনে নাও। তাই তো এতদিন তোমাকে সময় দিয়েছিলাম, যাতে তুমি নিজেকে আমার সাথে মানিয়ে নিতে পারো। নিয়া এবার জয়ের বুক থেকে সরে জয়ের মুখোমুখি দাঁড়ালো। তারপর জয়ের চোখে চোখ রেখে অভিমানী গলায় বলল, এখন কি কথা বলেই পুরো রাতটা পার করে দেবেন? হুম হুম, কথা বলে রাত পার করার মতো বোকা আমি নই। আজ তো শুধু ভালোবাসা হবে, শুধুই ভালোবাসা। কথাটা বলেই জয় নিহাকে কোলে তুলে নিল। জয়ের আকস্মিক কোলে তুলে নেওয়াতে নিহা হকচকে দ্রুত দুহাতে জয়ের গলা জড়িয়ে ধরল, যাতে নিচে পড়ে না যায়। জয় বাঁকা এসে নিহার নাকে নাক ঘষে দিয়ে রুমের দিকে হাঁটা ধরল। কি করছেন? নামান আমায়, পড়ে যাবো তো। নামান না। তুলেছি জ্ঞান নামানোর জন্য। তোমার যা বলার বলে দিয়েছো, এখন আর কোনো কথা নয়। এরপর যা হবে সব আমার ইচ্ছায় হবে, বুঝলে জান পাখি? জয়ের কথার ইঙ্গিত বুঝতে পেরে নিহা আর কিছু বলার সাহস পেল না। লজ্জায় আবারও জয়ের বুকে মুখ লুকালো। জয় নিহাকে লজ্জায় নুয়ে পড়তে দেখে মুচকে এসে রুমে ঢুকে দরজাটা পায়ে ঠেলে আটকে দিল। কথায় আছে দুঃখের সাগর পাড়ি দিলে নাকি সুখের দেখা মেলে। নিহার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। বিয়ের প্রায় ১.৫ বছর পরে সে স্বামী নামক মানুষটিকে আজ নিজের করে পেতে যাচ্ছে, যেটা প্রতিটা মেয়েই চায়। দীর্ঘদিন পর আজ দুটো মনের মিলন ঘটবে। কিছু না পাওয়া সুখ আজ দুটো অতৃপ্ত মানুষকে তৃপ্তি দেবে। ভালোবাসাময় হয়ে উঠুক তাদের প্রতিটি রাত, সুখের হয়ে উঠুক তাদের প্রতিটি মুহূর্ত। শুরু হোক তাদের ভালোবাসাময় একটা জীবন, যেখানে তাদের প্রতিটা রাত হবে ভালোবাসাময় আর প্রতিটা দিন হবে আনন্দময়।